What is up, guys? Welcome to our yet another ভূমিকম্প অর্থাৎ ভূপৃষ্ঠের কম্পন। সাম্প্রতি বাংলাদেশে একের পর এক ভূমিকম্প সংঘটিত হচ্ছে। গত 2 দিনে মোট 4 বার ভূমিকম্পের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ভূমিকম্পে মোট 10 জন নিহত সহ বহু সংখ্যক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় 21 নভেম্বর সকাল 10:38 যার মাত্রা ছিল 5.7। এর স্থায়িত্বকাল ছিল 26 সেকেন্ড। এর প্রায় 24 ঘন্টা পর মানে 22 ডিসেম্বর সকাল 10:36 অন্য একটি ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা ছিল 3.3 মিটার। একই দিনে সন্ধ্যা 6:06 পরপর দুটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মধ্যে একটির মাত্রা ছিল 4.3 মিটার এবং অন্যটির মাত্রা ছিল 3.7। অনেকের মতে বাংলাদেশ বর্তমানে 7 থেকে 8 মাত্রার একটি বড় ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আসলে কি এমন কোনো ঘটনা ঘটতে পারে। তার জন্য আমাদের প্রথমে জানতে হবে ভূমিকম্প কি এবং কিভাবে সংঘটিত হয়। ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক প্লেটগুলোর গতিবিধিজনিত কারণে ভূত্বকে উৎপন্ন কম্পন। টেকটনিক প্লেট হলো পৃথিবীর ভূত্বকে বড় বড় খণ্ড বা ভাগ, যেগুলো পৃথিবীর ম্যান্টলের উপর ভেসে থাকে এবং ধীরে ধীরে সরতে থাকে। পৃথিবী প্রায় 7টি প্রধান টেকটনিক প্লেটে বিভক্ত। সেগুলো হলো ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট ও অ্যান্টার্কটিক প্লেট। এছাড়াও পৃথিবীতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সাবপ্লেট রয়েছে। এই প্লেটগুলো যখন পরস্পরের সাথে সংঘর্ষ হয় এবং একটি প্লেট আরেকটি প্লেটের নিচে বা উপরে উঠে যায়, তখন তাদের সংযোগস্থলে প্রচুর পরিমাণ চাপ জমা হতে থাকে। একসময় সেই চাপ সহ্যসীমা অতিক্রম করলে হঠাৎ শক্তি মুক্ত হয় এবং সেখান থেকে ভূতলের দিকে তরঙ্গ আকারে কম্পন ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোর কারণে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, যাকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্পকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: পর শক, মেইন শক, আফটার শক। পর শক মানে মূল ভূমিকম্পের পূর্বের ভূমিকম্প। মেইন শক মানে হলো মূল ভূমিকম্প। আফটার শক মানে হলো ভূমিকম্পের পরবর্তী ভূমিকম্প। ভূমিকম্পের সময় দুটি ঘটনা ঘটতে পারে। টেকটনিক প্লেটদের মুখোমুখি সংঘর্ষের ফলে প্লেট দুটি দূরে সরে যেতে পারে, অথবা প্লেট দ্বয় একটু উপরে নিচে অবস্থান করলে প্লেট দ্বয়ের সংঘর্ষের ফলে একে অপরের উপরে উঠে যেতে পারে। আমার ভিডিওতে যেটা দেখছিলেন, প্লেট দ্বয় একে অপরের উপরে উঠে গিয়েছিল। তো চলুন এই ঘটনাটা ধরেই পর শক, মেন শক এবং আফটার শকের সময় আসলে কি ঘটছে এটা বোঝার চেষ্টা করি। প্লেট দ্বয় যখন সংঘর্ষ লিপ্ত হচ্ছে তখন প্রথমে সামান্য একটু কম্পনের অনুভূত হয়। মূলত এই কম্পনটাকে বলা হয় স্পর্শক। এরপর যখন সম্পূর্ণরূপে সংঘর্ষ লিপ্ত হচ্ছে তখন খুবই বড় আকারের একটি কম্পন অনুভূত হয়। এটাই হলো মেইন শক। এরপরে প্লেট দ্বয় আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে চায়। তখন এই পূর্ব অবস্থানে ফিরে আসার জন্য প্লেট দ্বয় আবার একে অপর থেকে সরে আসতে থাকে। এই সময় যে কম্পনটা অনুভূত হয় সেগুলোই হলো আফটার শক। চলুন সাধারণ একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটা টেবিলকে নাড়া দিলেন। এখন টেবিল যখন নাড়া দিচ্ছেন আস্তে করে কতগুলো কম্পনের সৃষ্টি হলো, এগুলি হলো স্পর্শক। এরপর টেবিলটা একটু জোরে নাড়া শুরু করলো, মানে আপনি যেভাবে নাড়তে চাচ্ছিলেন ওভাবে নড়তেছে। এটা হলো মেইন শক। আপনার নাড়া দেওয়ার পরে টেবিলটা শান্ত হতে কিছুটা টাইম নিচ্ছে, মানে টেবিলের কম্পনটা আস্তে আস্তে কমতেছে। পরবর্তীতে আস্তে আস্তে যেসব কম্পনগুলো অনুভূত হচ্ছে সেগুলোই হলো আফটার শক। এখন চলুন বোঝার চেষ্টা করি আমাদের এই যে 4টা ভূমিকম্প অনুভূত হলো এগুলো আসলে কি ছিল। কিভাবে বুঝবো কোনটা পর শক, কোনটা মেইন শক এবং কোনটা আফটার শক? যখন দেখবেন ভূমিকম্পের গ্রাফটা আস্তে আস্তে বাড়তেছে, মানে প্রথম যে ভূমিকম্পটা হয়েছে ওটা একটু ছোট মাত্রার, তারপর যেটা হলো ওটা বড় মাত্রা, তারপর এটা হলো আরো বড়, মানে হলো ক্রমান্বয়ে গ্রাফ যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে এগুলো হলো আফটার শক। এবং এক পর্যায়ে গ্রাফ একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তারপরে আবার গ্রাফটা নিচের দিকে নামতেছে, মানে হলো এখন ভূমিকম্পের মাত্রা ধীরে ধীরে কমতেছে। এখন যে গ্রাফটা সৃষ্টি হবে এগুলো হলো আফটার শকের গ্রাফ। একটি ভূমিকম্পের মেইন শক একটি হয় এবং পর শক ও আফটার শক অগণিত হতে পারে। চলুন দেখি বাংলাদেশে যে ভূমিকম্পগুলো সংঘটিত হয়েছিল এগুলো মূলত কি ছিল একটু বোঝার চেষ্টা করি। দেখুন
21 তারিখ প্রথম যে ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল তার মাত্রা ছিল 5.7 মিটার, স্থায়িত্বকাল ছিল 26 সেকেন্ড। এর পরবর্তীতে যে ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল তার মাত্রা ছিল 3.3 মিটার। এরপর যেটা সংঘটিত হয়েছিল তার মাত্রা ছিল 4.3 মিটার, তারপরেরটা 3.7 মিটার। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে প্রথম ভূমিকম্পটা থেকে পর ভূমিকম্পগুলোর মাত্রা স্থায়িত্বকালটা কিছুটা কম। এখান থেকে দেখা যাচ্ছে ভূমিকম্পের মাত্রা এবং স্থায়িত্বকাল আস্তে আস্তে কমছে। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে 21 তারিখের ভূমিকম্পটি ছিল মেইন শক। এর পরবর্তীতে যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো হলো আফটার শক। এখান থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি আমাদের মেইন শক মূলত 5.7 এর ছিল। এর থেকে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার আপাতত তেমন কোনো আশঙ্কা নেই। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো পূর্বাভাস থাকে না এবং ভূমিকম্প সংঘটিত হয় মাটির নিচের টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। তার জন্য ভূমিকম্প সম্পর্কে জোর দিয়ে তেমন কিছু বলা যায় না। এগুলোর মধ্যে সবগুলোই স্পর্শক হতে পারে, যার ফলে বড় মাত্রার ভূমিকম্প হলেও হতে পারে। যদিও এই কয়েকদিনের ডাটা অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে তেমন কোনো বড় ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই। তারপরও সতর্ক থাকাই শ্রেয়। সতর্কতার মাধ্যমে আমরা পারবো বড় বড় দুর্যোগ মোকাবেলা করতে এবং এর থেকে বেরিয়ে আসতে। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।